পার্ট ওয়ানের ভিডিওতে বলা হয়নি নবদ্বীপে আমরা কোথায় ছিলাম। নবদ্বীপে আমরা ছিলাম ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘ নবদ্বীপের একদম ঠিক মিডিল পজিশনে রাধা বাজার বলে একটা জায়গা আছে এবং পাঁচমাথার মোড় আছে, সেই জায়গাতে ভারত সেবাশ্রম সংঘ আছে। এবং আমরা গিয়ে দেখলাম ভারত সেবাশ্রম সংঘে তেমন আবাসিক খুব কম আছে, একটা কি দুটো ঘর ভর্তি, আর বাকি সবই খালি। এবং নবদ্বীপের প্রায় সমস্ত মঠ মন্দিরেই দেখলাম যে লোকের মানে যাত্রীদের থাকার যে পরিস্থিতি খুবই কম, মানে যাত্রীরা সেখানে খুবই কম পরিমাণে থাকে। বেশিরভাগই যাত্রীরা সবাই মায়াপুরের দিকে থাকছে। এখানে আমি নবদ্বীপের দর্শনীয় স্থানের একটা লিস্ট দিলাম, যেটা আমি ভারত সেবাশ্রম সংঘ এই যে থেকে এটা 2 নম্বর পেয়েছিলাম। রুম। এই 2 নম্বর রুমে এখানে আমরা দুইজন ছিলাম। ভারত সেবাশ্রম সংঘে ঢুকে বাঁদিকেই নিচের তলায় 2 নম্বর রুমে ছিলাম। আর এখানে আমাদের 600 টাকা নিয়েছিল দুইজনের। দ্বিতীয় পর্বে প্রথমে আমরা এসেছিলাম হুলোর ঘাট, যেটা মায়াপুর ঘাট। মায়াপুর থেকে নৌকা বা লঞ্চে পার হয়ে যে ঘাটের থেকে সবাই টোটো ধরে নবদ্বীপ পুরো ভ্রমণ করে, সেই ঘাটে গেছিলাম। ওইখানকার যে টোটো আছে সেইখান থেকে কত টাকা নেয় তার একটা আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, শুনুন। এইখান থেকে যে নবদ্বীপ পরিক্রমা, যদি সব মন্দির 8টা মন্দির, যে মেন মন্দির আছে, ঘোরাতে কিরকম টাকা লাগে? 450 টাকা পড়বে, ঘুরে গেলাম। 450। এইখানে নিয়ে আসি। চলে এসছে প্রাচীন মায়াপুর। প্রাচীন মায়াপুরে এটা এরা বলছে যে চৈতন্য জন্মস্থান মন্দির। চৈতন্য জন্মস্থান মন্দিরটা ঢুকে এটা প্রাচীন মায়াপুরের। আমার পা ধোয়া জল দিই, এই পা ধোয়া জলের মধ্যে চামড়া ফাঁকা নোংরা ফোংরা হাবিয়ে দিচ্ছি। ঠিক আছে, পা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এইখানে বলছে যে একটা নিম গাছ আছে, এই নিম গাছের তলায়, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। প্রচুর লোকে এখানে কাঠের মানত করেছে, একটা ছোট ছোট কাঠের টুকরো বেঁধে দিয়েছে, ডিজাইন করা সুতো দিয়ে। এসেছি প্রাচীন মায়াপুরের জন্মস্থান ঘাটে। এইখানে একটা জেটি ঘাট আছে, কিন্তু সেটা বন্ধ। আর সামনে চড়া পড়ে গেছে গঙ্গা নদীর। ওদিকে মাঝখানে একটা দ্বীপ হয়ে গেছে, আর গঙ্গা নদী অনেকটা দূরে, অনেক দূরে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। জন্মস্থান ঘাটে এখানে ওঠার জায়গাতে সিঁড়ির বাঁ পাশে একটা মূর্তি আছে, এখানে শচী দেবী এবং তার কোলে নিমাই আছে। আমার ঢুকে আছে।
এই দাঁড়িয়ে গোপাল আছে অ্যাকচুয়ালি মানে করতে বারণ করবে কোথায় হবে না আসছে হবে না ওই যে হনুমানজি ওই যে হনুমানজি নমস্কার নমস্কার লাগা সবজিটা খোলো হ্যাঁ কবে লাগা তোমার লাগা চলো 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 তুমি পরে একবার বসে নিলে বিরাট তোমার বিরাট তুমি বিরাট তুমি खड़ा ही लगा मैं कत्ता लंबा बाल কি কি দে দে হনুমান তোমার তোমার রাজ খুব খুব মহাবল ওদের সাইড পূজা আছে আমি আমি ভালো একমাত্র গর্ব করে বলতে পারি প্রাচীন মায়াপুর পার করে এদিকে যে 70 ফুট উঁচু যে গৌরাঙ্গ মূর্তি আছে সেটা পার করে যদি এই পাশে আসা যায় তাহলে এরকম একটা ভিউ পাওয়া যায়। সেটাকে বলা হয় ইদ্রাকপুর বার্ড ভিউ পয়েন্ট। ইদ্রাকপুর বার্ড ভিউ পয়েন্ট। এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে শীতকালে। এই যে এরা এখন পাখি দেখছে নৌকায় করে। বিশাল বড় একটা চর এবং গঙ্গা অনেক দূর দিয়ে চলে গেছে, ওদিকটা দিয়ে গঙ্গা চলে গেছে। আর এইটা হলো চর। এই চর এইখান থেকে এই পাশে একটা ব্রিজ, ও পাশেও রয়েছে। এই চরের ও পাশটা, এই চর বরাবর যদি যাওয়া হয়, এটা হলো অশ্বক্রাকৃতির হ্রদ, এই বরাবর যাওয়া হয় তাহলে পূর্বস্থলী যে চুপি চর সেখানে যাওয়া যায়। মানে ওই চুপি চরের যে এটা যেখানে পরিযায়ী পাখি আসে পূর্বস্থলীর, সেই চরই এইখানে পর্যন্ত চলে এসছে, এই নবদ্বীপ পর্যন্ত চলে এসছে। নবদ্বীপ টাউনের এমন অবস্থান, এর উত্তর দিকটায় বর্ধমান, এই পূর্বস্থলী বর্ধমান জেলা, দক্ষিণ দিকটাও পূর্বস্থলী বর্ধমান জেলা, পশ্চিম দিকটার ও পাশে গঙ্গা, পশ্চিম দিকটা বর্ধমান। মানে এই নবদ্বীপ যে শহরটা পুরোপুরি বর্ধমানের মধ্যে, কিন্তু এটাকে নদিয়ার মধ্যে রাখা হয়েছে এই কারণেই, যাতে করে নবদ্বীপ ছাড়া তো নদিয়ার অস্তিত্ব কল্পনা করা যায় না। এই কারণেই নবদ্বীপকে নদিয়ার মধ্যে রাখা হয়েছে। কিন্তু নবদ্বীপের যে অবস্থানগত যে জায়গা নবদ্বীপের, সেটা বর্ধমানের মধ্যেই পড়ে। কেননা গঙ্গার এই পাশটা বর্ধমান, কিন্তু এই নবদ্বীপ টাউনটাই শুধু রাখা হয়েছে নদিয়ার মধ্যে, যেটা গঙ্গার ওপারে।
আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো আগমেশ্বরী মন্দির। কৃষ্ণানন্দ আগম বাগীশ, যিনি বৃহৎ তন্ত্রসার রচনা করেছিলেন, যার রচনার মন্ত্রগুলি দিয়ে এখন কালী পূজা হয়। দক্ষিণা কালী পুজোর যে মন্ত্র, সেই মন্ত্র এবং পূজার যে পদ্ধতি, সেই পদ্ধতি যিনি প্রথম চালু করেছিলেন এই নবদ্বীপে। একই সঙ্গে নবদ্বীপে বৈষ্ণব এবং শাক্ত দুটো ধর্মেরই এইখানকার পীঠস্থান। তা সেই কৃষ্ণানন্দ আগম বাগীশ তার প্রতিষ্ঠিত যে কালী মন্দির, এখান থেকেই কিন্তু কালীর যে এখন কালী পূজার যে পদ্ধতি, এখান থেকেই কিন্তু শুরু হয় এবং এটাই সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে চালু হয়। এইটা হলো সেই মন্দির। এসছি পোড়ামাতলা মন্দির। বা মোবাইল ফোন নিজ দায়িত্বে আপনার তার জন্য মন্দির কর্তৃপক্ষ কোনোভাবে মায়ের মন্দিরে কোন রকম বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আপনার মানবের কোনো বলি দেওয়া এই প্রাঙ্গণে সম্ভব নয়। মায়ের মন্দিরে বেশ জানলে ছোট বাচ্চাদের হাত ধরে বা পরিবারের কারোর দায়িত্বে ঝুঁকি মন্দির প্রবেশ মনে রাখবেন, মা ধর্মধারী মায়ের পুজো সারা দিনে একবারই গ্রহণ করা হয়ে থাকে। পুজোর সময় এই সময় অর্পণ করা যাবে মায়ের কাছে। বেলা ৩টের পর থেকে রাত ৯টার মধ্যে সংগ্রহ করা যাবে। মা পোড়ামার কাছে এখন 2:30 বাজে। এই সময় এসে পৌঁছেছি রানী রাসমণির কাছারি বাড়ি, কিন্তু এই কাছারি বাড়ির দরজা এখন বন্ধ আছে। সোনার গৌর গোবিন্দদেব ঠাকুর রানী রাসমণির কাছারি বাড়ি বন্ধ আছে বলে এখানে ভিতরে ঢুকতে পেলাম না। এসে পৌঁছালাম শ্রীমতী রাধারানীর মন্দির। রাধারানী গোস্বামী উনি ছিলেন একজন বড় কীর্তনিয়া। তার মনোবাঞ্ছনা পূরণের জন্য এই মন্দিরটি তৈরি করা হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এখন এসছি সমাজবাড়ি আশ্রম। এটা হলো শ্রীবাসঙ্গন যে রোড আছে, সেই শ্রীবাসঙ্গন রোডের উপরে অবস্থিত সমাজবাড়ি আশ্রম। এর ভিতরে রাধা রমন চরণ দাস বাবাজি দ্বারা প্রতিষ্ঠিত সমাজবাড়ি আশ্রম। এই আশ্রম এখন মূল যে মন্দির আছে সেই মন্দির বন্ধ আছে। এদিকে মূল মন্দির এটা, আর এটা হলো তার নাট মন্দির। এখানে একটা গাছ আছে, এই গাছটা হলো মাধবী লতা গাছ। মাধবী লতা গাছ এত পুরনো হয়ে গেছে যে এত মোটা হয়ে গেছে মাধবী লতা গাছ। এটা হলো একটা মহাদেব মন্দির। এখানে কিছু সমাধি মন্দির আছে, যেমন এটা গৌরহরি দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। ও পাশে রাধারমণ চরণ দাসের সমাধি মন্দির আছে। এই পাশে আর একটা সমাধি মন্দির আছে। এইগুলো এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে। থাকতে গেলে এখানে অফিস ঘরে যোগাযোগ করতে হয়, আর এইখানটায় ফোন নাম্বার আছে অফিস ঘরে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করা যায়। এখানে হলো এখন যারা সেবায়ত আছে, সেবায়তের জায়গা ঘর। ওখানে গোশালা আছে, ওদিকটা গোশালা আছে, আর এটা হলো খাওয়ার জায়গা।
নাম দিয়েছে আনন্দবাজার। পুরো আশ্রম ঘুরে আর একটা গেট দিয়ে বেরিয়ে পড়লাম। এটা হলো আর একটা গেট। সমাজবাড়ি আশ্রম থেকে শিরবা সংগঠনে চলে আসলাম। এখানে দেখছি কীর্তন হচ্ছে, সেই জন্য সব কথা হয়তো ভালো করে বোঝা যাবে না, তো আমি ভিতরে যাই। একটা কুল গাছ বলছে যে কুল গাছটা মহাপ্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ এদিকটা হলো পোড়ামাতলা। এই পোড়ামাতলা থেকে সামান্য দূরত্বে আসলেই এটা হলো মহাপ্রভু পাড়া। এই মহাপ্রভু পাড়াতে অনেকগুলো মন্দির আছে একসঙ্গে, সেই মন্দিরগুলোই এখন এক এক করে দেখব। এই মন্দিরটা হলো নিত্যানন্দ মিলন মন্দির। এই মন্দিরে ফটো তোলা নিষেধ বলে এই মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে পারছি না, ক্যামেরা এখানে বন্ধ করে রাখছি। এরপর হলো গৌরাঙ্গ মহাপ্রভুর উপনয়ন লীলা মন্দির। এই সোনার গৌরাঙ্গ মন্দিরে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট লাগবে। তাহলে প্রতিদিন কত লোক আসছে এবং কত টাকা ইনকাম হচ্ছে মন্দিরে, সেটা একবার চিন্তা করে দেখুন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরটি ঐতিহাসিক না হলেও এই মন্দিরের যে বিগ্রহ সেবিত হচ্ছে সেটি ঐতিহাসিক। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর একবারই মাত্র নবদ্বীপে এসেছিলেন এবং নবদ্বীপে নিজের বাড়িতে না উঠে উনি বাসুদেব সার্বভৌমর বাড়িতে উঠেছিলেন। সেখানে বিষ্ণুপ্রিয়া দেবী এসে ওনার সঙ্গে দেখা করেছিলেন। তখন মহাপ্রভু তার নিজের পায়ের খড়ম বিষ্ণুপ্রিয়া দেবীকে দেন এবং বিষ্ণুপ্রিয়া দেবী নিমকাঠের নিমায়ের বিগ্রহ তৈরি করে পূজা অর্চনা করতে থাকেন। সেই বিগ্রহ, ঐতিহাসিক বিগ্রহ এই মন্দিরে আছে। তিন তারিখ আমরা নবদ্বীপে কাটিয়ে 4 তারিখ সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর আমরা গঙ্গা পার হব মোটরসাইকেল নিয়েই। সেই উদ্দেশ্যে আমরা মায়াপুর ঘাটে গেলাম। যাওয়ার পথে গতকালকে আমরা সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে পারিনি, সেই মন্দিরটায় গেলাম। আবার সমাজবাড়ি আশ্রমে গেলাম এবং দুটো মন্দিরই দেখলাম তালা দেওয়া। তো আমরা ওইখান থেকে 7:30টায় বেরিয়ে এখানে আসলাম। এমনিতেও রাস্তাঘাট সব ফাঁকা, কুয়াশা। তো এইটা হলো সোনার গৌরাঙ্গ মন্দির। সেই মন্দিরের দরজা তো বন্ধ। কালকে থেকে এখানে কীর্তন হচ্ছে। কালকে একবার কীর্তন দেখিয়েছিলাম শিবা সংগঠনে, এর পাশেই। এটা হলো একই মন্দিরের অংশ বলেই এই মন্দির খোলেনি। কালকে আমি শুনেছিলাম বলছে যে আজকে খোলার কথা। গতকালকে আমি এসেছিলাম, তখন বলেছিল যে আজকে খুলবে।
তা এখনও দেখলাম আজকে খুলবে না। যাই হোক, এটা আর দেখা হলো না, আপনাদেরও আর দেখাতে পারলাম না। আমরা গতকালকে রাধারমণ মন্দিরে গেছিলাম, মানে ওই যে সমাজবাড়ি আশ্রম, সেটাও বন্ধ ছিল। তা এখন সেইখানে যাব, গিয়ে মায়াপুর পার হব। আজকে তো 7:30টার সময় ওইখান থেকে এখানে আসলাম, এসে দেখলাম এখনও ওর যে বন্ধ। কালকে একবার এসেছিলাম, কালকে তো মূল মন্দির দেখাতে পারিনি, আজকেও দেখাতে পারলাম না। তো আমরা এখান থেকে এখন তাহলে চলে যাই, চলো। ওপাশেটা হলো মায়াপুরের ঘাট, ওই ঘাটটা বন্ধ রয়েছে, সেই জন্য এখন বাইক পার করার জন্য এই পাশের যে পার হচ্ছে, যে গঙ্গার কেমন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, শুধু ওই পাশে একটা লাইট জ্বলছে, ওটা বোঝা যাচ্ছে ওটা স্বরূপগঞ্জ, কিন্তু মায়াপুরের দিকটা বোঝা যাচ্ছে না। আর এদিকে লোকজন এখানে বসে রয়েছে, এই নৌকায় করে যাব, এই নৌকা নিয়ে যাবে স্বরূপগঞ্জ, ওখান থেকে আবার জলঙ্গি পার হয়ে মায়াপুর যাব দুবার করে। আর পার হয়ে আসলাম নবদ্বীপ থেকে মায়াপুর। তবে পার হওয়ার যেহেতু কুয়াশা, ওইদিকের নৌকা ছাড়েনি, আর এদিক থেকে প্রথমে স্বরূপগঞ্জ আসলাম, স্বরূপগঞ্জ থেকে জলঙ্গ নদী পার হয়ে এই ঘাটে চলে আসলাম। এটা এইখানকার যে পরিস্থিতি, এখানে একটা প্রচুর লোক যাতায়াত করছে। যদি একটা ব্রিজ না হয় তাহলে মানুষের খুব সমস্যা। এখানে অবশ্যই একটা ব্রিজ হওয়ার দরকার। আর নৌকায় করে যাতায়াত প্রাণ হাতে করে ঝুঁকি নেওয়ার মতন। তবে পার তো হয়ে আসলাম, আমাদের ডবল ভাড়া লাগলো। এমনি মানুষের ভাড়া 4 টাকা, আর বাইকের নিল 10 টাকা। তা এইভাবে চলে আসলাম। ঠিক আছে, এবার যাই আমরা। এই পাশে মায়াপুরের যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব, আর আপনাদের সেটা দেখাবো। তো আমরা ওইখানে যে বড়ালঘাট পার হয়ে আর ওইদিকে কোনো মন্দির না দেখে আমরা সরাসরি চলে এসেছি একদম এর দিকে, কৃষ্ণনগরের দিকে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে সোজা চলে এসেছি ভক্তিবিনোদ ঠাকুরের যে যোগপীঠ সেইখানে। এইখানে নির্মাই জন্মস্থান মন্দির আছে, তবে জন্মস্থান নিয়ে পরে আমি বলছি যে কী ব্যাপার। তবে এই মন্দিরটা হলো মায়াপুরের সবথেকে প্রাচীন, মানে ভক্তিবিনোদ ঠাকুর প্রথম এসে এই মন্দির প্রতিষ্ঠা করে। এর পরবর্তীকালে তার যারা শিষ্য এবং তার শিষ্য তারাই এই বাকি মন্দিরগুলো তৈরি করে। প্রথম মন্দির কিন্তু এইটা তৈরি হয়, এই হলো জন্মস্থান মন্দির। ঠিক আছে, আমরা ভিতরে যাই। এই মন্দিরে ঢুকতেই প্রথমে ডান দিকে যে সমাধি মন্দিরটা দেখা যায়, এইটাই হলো ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। জন্মস্থান মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে একটা নিম গাছ রয়েছে, আর একটা ঘর রয়েছে, অনেকটা ওই ঘরের মতন, খড়ের চালার মতন তৈরি। তাই এখন তো দেখছি মন্দির বন্ধ রয়েছে। ভগবানকে দিলে করবে না, যারা যারা ভগবান দেবাইকে দূরে দান দিয়ে মহাপ্রসাদ পেয়ে চান করতে নাম লিখে মহাপ্রসাদ পেয়ে। এইখানে আবার আগের ওই পাশটায় নবদ্বীপের পাশে দেখেছিলাম সব কাঠ বেঁধে রেখেছে ছোটো ছোটো, আর এখানে দেখে সব ঝুমঝুমি বেঁধে রেখেছে। মন্দিরে এখন বাল্যভোগ দিয়েছে, এই জন্য এখনও খোলেনি, এই মন্দিরটাও খোলেনি। এবং লেখা আছে বড় বড় করে, ফটো তোলা নিষেধ। তবে এবার আমার কিছু বক্তব্য আছে, যে আপনারা তো দেখেছেন যে নবদ্বীপের পারেও ওরাও বলছে যে নিমার জন্মস্থান এইখানে, মায়াপুরের পারেও বলছে যে নিমার জন্মস্থান এইখানে। এই কনফিউশন কেন? ওদিকার লোকেরা বলে যে এইখানে জন্ম, এদিকার লোকেরা বলে এইখানে জন্ম। এই যে কনফিউশন হওয়ার পিছনে কারণ রয়েছে দুটো গ্রন্থ। যে দুটো গ্রন্থ
একটা হলো চৈতন্য চরিতামৃত আর একটা হলো চৈতন্য ভাগবত। চৈতন্য চরিতামৃত লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ, আর চৈতন্য ভাগবত লিখেছিলেন বৃন্দাবন দাস। তা চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে গঙ্গার পশ্চিম পারে মানে নবদ্বীপের পারে জন্ম। আবার চৈতন্য ভাগবতে লেখা আছে যে নিমাই মানে চৈতন্য মহাপ্রভু যে বাল্যকালের যে নাম নিমাই, উনি যখন ছোট ছিলেন তারপরে উনি গঙ্গা পার হয়ে ওপারে টোলে যেতেন, টোল থেকে আবার গঙ্গা পার হয়ে এপারে আসতেন বাড়িতে। তাহলে যদি টোল ছিল সব নবদ্বীপের পারে, তাহলে টোলে যদি যেতে হয়, টোলে যেতে গেলে যদি গঙ্গা পার হতে হয়, আবার ফিরে আসতে হয় গঙ্গা পার হয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে মায়াপুরের পাশের জন্ম। আবার চৈতন্য চরিতামৃতে বলছে যে গঙ্গার পশ্চিম পারে জন্ম। এইটা নিয়েই কনফিউশন, এবং এই কনফিউশন জন্যই এই দুই জায়গায় এরকম লোকে বলে যে এইখানে জন্ম আর ওইখানে জন্ম। তবে আসলে যে কোথায় জন্ম হয়েছিল এটা কিন্তু কেউ জানে না, কেননা যখন এইখানে জন্ম হয়েছিল, যে নিমার যে জায়গায় জন্ম হয়েছিল সেই জায়গা এখন কিন্তু নেই, কোথাও নেই। মানে গঙ্গার ভাঙনে, গঙ্গার প্লাবনে সেই সব ধ্বংস হয়ে গেছে। এখন যে গঙ্গা আমরা দেখতে পাই যে ওইদিকে, কিন্তু প্রাচীনকালে যে গঙ্গার খাত এইদিকে ছিল না। প্রাচীনকালের গঙ্গার খাত ছিল এখান থেকে বামনপুকুর যে বল্লাল ঢিপি রয়েছে, বল্লাল ঢিপি মানে বল্লাল সেন, একটা ইতিহাসে আছে বল্লাল সেন নদীর ধারে, গঙ্গা নদীর ধারে তার প্রাসাদ নির্মাণ করেছিলেন। এবং চাঁদকাজি তার যে জায়গাটা ওটা একটা ঐতিহাসিক জায়গা, ওটাও ছিল গঙ্গার ধারে। মানে গঙ্গা এখান থেকে আরও 3 কিলোমিটার দূরে বামনপুকুরের ওপাশ থেকে প্রবাহিত হতো। তখন এই জায়গাটা পুরোপুরি নবদ্বীপের মধ্যেই ছিল। এখন গঙ্গার এই গতিপথ পরিবর্তন হওয়ার জন্য এই দুভারে ভাগ হয়ে গেছে, এবং ভাগ হয়ে গিয়ে আসল যে জন্মস্থান সেই জন্মস্থান নেই। এইখানে প্রথমে ভক্তিবিনোদ ঠাকুর, উনি ছিলেন ম্যাজিস্ট্রেট, পুরীর ম্যাজিস্ট্রেট। উনি প্রথম এইখানে এখানে মন্দির তৈরি করে জন্মস্থান মন্দির বানায়। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মুরারিগুপ্তের শ্রীপাঠ। মুরারিগুপ্ত চৈতন্যদেবের একজন সহচর ছিলেন। মুরারিগুপ্ত যখন পড়াশোনা করতেন এবং চৈতন্যদেব যখন পড়াশোনা করতেন, তখন ওই মুরারিগুপ্তকে সংস্কৃত ব্যাকরণের কিছু ফাঁকি আছে, মানে সংস্কৃত ব্যাকরণের এই ফাঁকি জিনিসটা আমি অতটা বুঝি না, তবে যেটুকু বুঝি যে ফাঁকি বলতে ব্যাকরণের কিছু নিয়ম আছে, সেই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলোকেই হয়তো তখন ফাঁকি বলতো। সেই ব্যতিক্রমগুলো নিয়েই নানা রকম প্রশ্ন করতো এবং মুরারিগুপ্ত বারবার তর্কযুদ্ধে হেরে যেত। তো সেই হলো মুরারিগুপ্ত, এবং তার স্মৃতি রক্ষার্থে এই এটা করেছে, এই মঠটা বানিয়েছে। এই মঠটা কিন্তু এতে মানে মুরারিগুপ্তের যে বাড়ি সেটা ছিল চৈতন্য মহাপ্রভুর বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্ব, মানে খুবই কাছাকাছি ছিল। এখানে আসতে গেলে ওই যে জন্মস্থান মন্দির ছিল, জন্মস্থান মন্দির থেকে একটুখানি সামনের দিকে বামনপুকুরের দিকে গেলেই ডান দিকে একটা ঢালাই রাস্তা ঢুকে গেছে। ওই রাস্তা ঢুকলে প্রথমে একটা মুসলিম পাড়া পড়বে, যে মুসলিম পাড়াটার নাম হলো মিয়াপুর। ওই মুসলিম পাড়ার মিয়াপুর থেকে মায়াপুর কথাটা এসছে। আর মুরারিগুপ্তর বাড়ি বল্লাল দিঘির ঠিক উল্টো দিকে ছিল। বল্লাল দিঘি হলো রাজা বল্লাল সেন একটা বড় দিঘি খনন করেছিলেন, সেই দিঘিটার নামই হলো বল্লাল সেন। এদিকে আসো। এই যে এখন দিঘি আর নেই, এখন এই দিঘিতে চাষ হয়। এই যে পুরো জায়গাটা কুয়াশার জন্য সবটা দেখা যাচ্ছে না, এই পুরো যে চাষ হয় বিশাল বড় একটা দিঘি, এই দিঘিটার নামই হলো বল্লাল দিঘি। এটা রাজা বল্লাল সেন খনন করেছিলেন, এবং বল্লাল দিঘির পাশেই এইরকমই জায়গায় কোনো একটা জায়গায় মুরারিগুপ্তর বাড়ি ছিল, সেই জন্য এই পাঠটা করেছে। এবং এইখানে খুব কম লোকে আসে। আমি প্রথম আসলাম, যদি বাইকে না আসতাম তাহলে কোনোদিনও আসতে পারতাম না। এবং যারা ওইখান থেকে টোটো কি রিজার্ভ করে আসে তাদের কখনো এখানে নিয়ে আসে না, তাদের ওই মেন রাস্তা দিয়েই সবগুলো নিয়ে যায়, এইখানে নিয়ে আসে না। এটা চৈতন্য মঠেরই একটা ব্রাঞ্চ। এতটা নির্জন জায়গা যে দিনের বেলায় শিয়াল দেখা যাচ্ছে এখানে। মুরারিগুপ্তর যে সেই পাড়া আছে ঠিক তার পাশেই।
শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন এইখানে খোল ভাঙার জায়গা। ওপারেও একটা শ্রীবাস অঙ্গন আছে, এ পাশেও একটা শ্রীবাস অঙ্গন। এইটা হলো মূল মন্দির। এই মন্দিরের সমস্ত যে ফটো তোলা নিষেধ বলে ছবি তুলতে পারিনি, তবে এইখানের মাহাত্ম্য হলো যে শ্রীবাস, সেটা এইখানে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, কিন্তু শ্রীবাস পণ্ডিতের বাড়িতেই হরিনাম সংকীর্তন যে এখন হয় নানা জায়গায়, সেই হরিনাম সংকীর্তন প্রথম ওইখানেই চালু হয়। ওইখানেই মহাপ্রভু প্রতিদিন আসতেন, রাত্রিবেলায় সারা রাত হরিনাম সংকীর্তন করতেন। শ্রীবাস পণ্ডিতের যে বোন ছিলেন, তার ছেলের নাম কিন্তু বৃন্দাবন দাস, যিনি চৈতন্য ভাগবত মানে চৈতন্য জীবনী উনি লিখেছিলেন। শ্রীবাস পণ্ডিতের শেষ জীবন কিন্তু খুব একটা সুখকর যায়নি। উনি এখান থেকে চলে গেছিলেন কুমারহট্ট, যে হালি শহর, সেটা